প্রিয় দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল আইয়ের এই বিশেষ আয়োজনে আমি সানজিদা তন্নি আছি আপনাদের সাথে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠিত হয়েছে। তারা বিভিন্ন বিষয়ে পরামর্শ তৈরি করছে। এর বাইরে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তারা ইতিমধ্যে শপথ গ্রহণ করেছে। এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি ভাবছে, কি নির্বাচনী সংস্কার আসতে পারে, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু নির্বাচনী সংস্কার। স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত আছেন মীর নাদিয়া নিভিন, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, আছেন এম এ আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। শুভেচ্ছা এবং স্বাগত আপনাদের দুজনকে। আলোচনাটি শুরু করতে চাই নির্বাচনী সংস্কার। এম এ আজিজ, আপনাকে কাছে জানতে চাই, নির্বাচনে তো অনেক সংস্কারের বিষয়ে আমরা অনেক কথা শুনছি, আপনি কি মনে করেন যে কোন সংস্কারগুলো অত্যাবশ্যকীয়? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি মনে করি নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং সংবিধান সংস্কার সবচাইতে জরুরি, কারণ একটা নিরপেক্ষ নির্বাচন খুব দ্রুতই রাজনৈতিক দলগুলি চাচ্ছে। কেউ বলছে যৌক্তিক সময়, কেউ বলছে দ্রুত, কিন্তু নির্বাচন চাচ্ছে। নির্বাচনে যদি এই দুইটা হয় তাহলেই একটা নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। পাশাপাশি ধরেন পুলিশ এবং প্রশাসন, অর্থাৎ রিটার্নিং অফিসার, এর বিকল্প খুঁজে পাওয়া যাবে। পুলিশ তারও বিকল্প হয়ে গেছে, কারণ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এরপরে উনি যেহেতু সংবিধান সংস্কার কমিশনের সদস্য, আমি বলবো যে ধরেন ভারতে 1 মাসব্যাপী নির্বাচন হয়, আমাদের দেশে 17 কোটির জনগণ, এটাকে কিন্তু পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে মাথাপিছু আয় দেখানোর জন্য সংখ্যা কমানো হয়েছে। আসলে তো প্রায় 18 কোটি জনগণ, এর ভিতরে ধরেন কমপক্ষে 11 কোটি ভোটার হবে এবারে, নতুন ভোটার হলে। তো এত ভোটার যদি একদিনে ভোট নেন, সারা দেশে তো নির্বাচন কমিশন তদারকি করতে পারে না 5 জনের সদস্য, তখন পুলিশের উপর নির্ভর করতে হয়, রিটার্নিং অফিসারের নির্ভর করতে হয়, তখন কিন্তু এই নির্বাচনে কিন্তু তসরুপ করার প্রবণতা থাকে। সুতরাং আমরা ডিভিশন, এক এক ডিভিশন এক এক দিন নির্বাচন করি না কেন? তাহলে তো এটা কন্ট্রোলিংটা নির্বাচন কমিশনের সাথে অনেক দূর থাকে এবং সেখানে খুব নিরাপত্তাটা কঠোরভাবে দেওয়া যায়। নির্বাচন কমিশনে ডিসিদের উপরে আপনার রিটার্নিং অফিসার ডিসিদেরকে বলা হয়। এবারে যে ডিসি কমিশন, যেটা ডেপুটি কমিশনার যে পদায়ন করা হয়েছে, এরা তো বণিক বার্তায় ছাপা হয়েছে 95% প্রশাসনের ক্যাডার হলো ফ্যাসিস্টদের দোসর, তো তাদেরকে পদায়ন করেছে ডিসি। এই ডিসির তো প্রায়, আপনি যদি নিখুঁতভাবে দেখতে চান, ফ্যাসিবাদের দোসর তো 80% কমপক্ষে। তো আপনি আর প্রশাসনে একটা ক্যাডার আর 25টা ক্যাডার বাইরে আছে, সেখানে চোখে দেখলেন না? সেখান থেকে 7 দিনের যদি ট্রেনিং দিয়ে ওরিয়েন্টেশন দিয়ে পাঠাতেন, তারা হতে পারতো না ডিসির কাজ? ডিসি হতে তো আইনস্টাইন হতে হবে না, তাই না? গেল পুলিশের বিকল্প, ধরেন পুলিশ এখনো এই দেখেন সারা ঢাকার শহরে গোলমাল হচ্ছে, পুলিশ অ্যাকশনে যাচ্ছে না। ধরেন যে ডাক্তার কি আপনার মাহবুর রহমান মোল্লা কলেজে আপনার কি সানডে ঘোষণা করে, মেগা সানডে ঘোষণা করে, সুপার সানডে ঘোষণা করে 2টা কলেজের লোক অত দূর গিয়ে আক্রমণ করলো, 3 ঘন্টার ভিতরে পুলিশ আসলো না। কারণ পুলিশ, আমার ধারণা, তারা যে এখনো ট্রমায় থেকে কিন্তু বের হতে পারে নাই। ভাবছে যে পুলিশ আগে যাবে, টিয়ার গ্যাস মারতে দিবে না, বন্দুক ফুলাতে দিবে না, লাঠি চার্জ করতে দিবে না, করলেই কবে ফেসিবাদের দোসর, জেলে ভোর। সুতরাং এই ট্রমা কাটানোর তো চেষ্টাও এই সরকার বোঝে নাই। ধরেন 100 দিন পার দিয়ে গেছে, আপনি যারা ফ্যাসিস্টের দোসর ছিল, যারা গুলি করেছে, যারা অপরাধী দুর্নীতিবাজ, তাদেরকে আপনি কাউকে জেলে পাঠায় দেন, কাউকে বাড়িতে বিদায় করে দেন, বাকিগুলোতে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, তাহলেই তো আপনি পুলিশ কিছুটা ট্রমাটাইজের থেকে মুক্ত হবে। আমি আপনার কাছে আসব, প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে কি ধরনের বিতর্ক রয়েছে, পুলিশ প্রশাসনকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, এগুলো নিয়ে কথা বলবো। আপনার কাছে জানতে চাই, অনেক বিষয় জানার আছে। প্রথমে জানতে চাই, আপনাদের যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এই কমিশনে আপনারা 22টি রাজনৈতিক দলের কাছে লিখিত মতামত জানতে চেয়েছেন এবং কয়েকটি রাজনৈতিক দল ইতিমধ্যে মতামত জানিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী সহ অনেকগুলো দল। সেখানে তো আমরা দেখেছি যে অনেকগুলো মতামত আসছে, এর বাইরে আপনারা জনগণের কাছে মতামত জানতে চেয়েছেন। আমি যদি ধরি, বাংলাদেশে 18 কোটি জনগণের 20 লাখ জনগণ হয়তো মতামত জানালো। এই যে
এত মতামত, ধরেন 22টি রাজনৈতিক দল প্রত্যেকে ধরেন 20টি করে মতামত দিল, 440টি মতামত, এগুলোকে আপনারা কিভাবে এক করবেন এবং কোন বিষয়গুলো এখানে বেশি গুরুত্ব পাচ্ছে? এখানে আসলে আপনি খুবই একটা ভালো প্রশ্ন করেছেন। আমরা একদম প্রথমেই যখন এই কমিশনটা গঠিত হয়েছে আমরা বুঝতে পেরেছিলাম যে মানে জনগণের কাছ থেকে মতামত নিয়ে এবং জনগণের কাছ থেকে শুনেই আমরা মানে আমাদের এই সমস্ত বিভিন্ন সুপারিশ নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা অক্টোবরের 22 তারিখের মধ্যেই আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, মেসেঞ্জার এবং ফিডব্যাক ডেডিকেটেড ইমেল প্লাস হার্ড কপি 5টা ওয়েতে আমরা সব মানে বিভিন্ন রকম আমরা ইনপুট পাচ্ছি এবং অনেক পাচ্ছি। এবং আপনি শুনে খুশি হবেন দুটা বিষয়। একটা বিষয় হচ্ছে যে এরকম ওপেন যখন দিয়ে দেওয়া হয় তখন মানুষ মনে করে যে ঠিক আছে কীরকম কীরকম কথা আসবে, কিন্তু আমরা এত ভালো সুনির্দিষ্ট এবং সুচিন্তিত মানে ফিডব্যাক পাচ্ছি পাবলিকের কাছ থেকে। মানুষজন আমাদেরকে মানে ইমেলে অ্যাটাচমেন্ট পাঠাচ্ছে, লিখে লিখে পাঠাচ্ছে এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমরা কমিশনে টাইম নিয়ে প্রত্যেকটি মন্তব্য পড়ছি। প্রত্যেকটি মন্তব্য আপনারা কমিশনের সদস্যরা পড়ছেন নাকি এর জন্য আলাদা টিম আছে? আমরা সদস্যরা পড়ছি। আমরা প্রত্যেকটি মন্তব্য পড়ছি, প্রত্যেকটি অ্যাটাচমেন্ট দেখছি এবং প্রত্যেকটি জিনিস আমরা খুব মানে ডিটেলসে নজর দেখছি। তো এটার সাথেও আরও কয়েকটা জিনিসের উপর ভিত্তি করছি। আমরা যেরকম যত রকম নির্বাচনী আইনসমূহ আছে এগুলো আমরা ডিটেলস একদম লাইন বাই লাইন আমরা কমিশনের মধ্যে আমরা চিন্তাভাবনা করেছি। তারপরে মনে করেন আমরা সারা বিশ্বের যে সমস্ত বেস্ট প্র্যাকটিস বলে সেগুলোকে আমরা দেখছি। আমরা মনে করেন এই জনগণের কাছ থেকে ইনপুট পাচ্ছি, এখন অংশীজনদের সাথে আমরা কনসালটেশন করছি। তো এই সমস্ত কিছুর ভিত্তিতে প্লাস গত 12টা যে ইলেকশনগুলো সেগুলোরও বিশ্লেষণ আমরা করছি। এই সমস্ত কিছুর ভিত্তিতে আমরা মানে সুচিন্তিতভাবে কিছু সুপারিশ দেওয়ার চিন্তা ভাবনা করছি। কিন্তু আপনার প্রশ্ন যে কী টাইপ অফ কথা আমরা জনগণ থেকে শুনছি, যেটা উনিও বললেন যে সবচেয়ে মানে যে বিষয় সবচেয়ে বেশি আমরা শুনতে পাচ্ছি জনগণের কাছ থেকে নির্বাচনী ব্যবস্থা, সংখ্যানুপাতিক বনাম বিদ্যমান অথবা দ্বিকাক্ষিক সংসদে দ্বিকাক্ষিক ব্যবস্থা। তো এই সমস্ত ব্যাপার আমরা সবচেয়ে বেশি শুনছি। তারপর আমরা প্রার্থী যোগ্যতা, প্রার্থী মনোনয়ন এই সমস্ত ব্যাপারেও শুনছি। সাংবিধানিক বা আইন সংস্কার এগুলোর ব্যাপারে শুনছি। তো বেশ কিছু জায়গা আছে যেগুলোতে একদম মানে অনেক অনেক ইনপুট আসছে। আমি যদি একটু যোগ করি, আপনি বললেন যে নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা শুনছেন, সেখানে একটা কথা এসেছে আনুপাতিক নির্বাচন ব্যবস্থার কথা। আমরা তো জানি যে আনুপাতিক হারে নির্বাচন হলে জনগণ প্রতিনিধিদের কাছ থেকে, রাজনৈতিক প্রতিনিধিদের কাছ থেকে একটু দূরে সরে যায়, যেহেতু দলগুলোকে ভোট দিতে হয়। এই পদ্ধতির জন্য কি বাংলাদেশ তৈরি এখন? দেখেন, প্রত্যেকটি নির্বাচনী ব্যবস্থার মানে ভালো দিক আছে, খারাপ দিক আছে এবং এই সংখ্যানুপাতিক এই ব্যবস্থাটারও কিছু মানে নেগেটিভ সাইড আছে এবং কিছু ভালো পজিটিভ সাইড আছে, মানে সিমিলারলি দ্বিকাক্ষিক এরও। তো সুতরাং এইগুলা বিবেচনা করে একটা ভালোভাবে সুস্থভাবে সেগুলাকে চিন্তা ভাবনা করে একটা সুপারিশ কিংবা মানে এক্সপ্লেনেশন সেদিকে আমরা যাচ্ছি। তো এইগুলো এখন আমরা মানে আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। আচ্ছা, আপনার কাছে আমি আরও একটি বিষয় জানতে চাইবো, নারীর অংশগ্রহণ রাজনীতিতে, এরপরে আমি আসবো। আপনার কাছে জানতে চাই, যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে অনেক কথা আসে, তারা বিশেষ রাজনৈতিক দলের হয়ে অনেক সময় কাজ করে। এই ব্যাপারগুলো থেকে, এই বিতর্ক থেকে কিভাবে আমরা বের হতে পারি পরবর্তী ত্রয়োদশ নির্বাচনে? এটা হচ্ছে সরকারকে, যিনি সরকার পরিচালনার দায়িত্ব আছে রাজনৈতিক দল, তাদের এটা আকাঙ্ক্ষা করতে হবে। যেমন ধরেন, প্রশাসন ক্যাডারে 16,000 কর্মকর্তা আছে, 16,000। এই 16,000 কর্মকর্তা সবগুলো মিনিস্ট্রি চালায়। আবার মিনিস্ট্রির অধীনে যত বিভাগ আছে সেখানেও আবার হয় এমডি চেয়ারম্যান থাকে, আবার ডাইরেক্টর পদ থাকে। অর্থাৎ সব কিছু প্রশাসন ক্যাডার চালায়। অন্য ক্যাডারের এদেরকে যদি আপনার এই যে সিনিয়র পুল বলেন, যে এই পুলের ভিতর দিয়ে প্রসেস দিয়ে যদি যোগ্য লোককে সবগুলোকে এক ক্যাডারে ঢুকায় দেন, তাহলে তো এই সমস্যাটা হয় না। তো প্রশাসন ক্যাডারে, এই জন্য প্রশাসন ক্যাডার নির্ভর যেহেতু হয়, আইনও তাদের মতো করে নেয়। যেমন ধরেন, প্রশাসন ক্যাডারের কাউকে দুর্নীতির দায়ে বিচার করতে পারবেন না, সরকারের অনুমোদন লাগবে। অনুমোদন দিবে না, দিলেই আবার সব প্রশাসন ক্যাডারের আবার অ্যাসোসিয়েশন আছে সরকারি, তারা স্ট্রাইক করে বসবে, তারা ঝামেলা করবে। অনেক সময়
এক কেন্দ্রিক প্রশাসন হচ্ছে বলা হয় জনগণের কর্মচারী, সরকারের কর্মচারী। তারা এক ক্যাডার নির্ভর হবে কেন সরকার? এইটি জায়গা, যেমন ধরেন ওটা তথ্য কমিশন আছে, এই তথ্য কমিশন, তথ্য শব্দটা আপনি সাংবাদিক বোঝেন, সাংবাদিকের চাইতেও কেউ বেশি বুঝবে না। তথ্য কমিশনে একজন বিজ্ঞ সাংবাদিকের নাম গেছে চেয়ারম্যান হিসেবে, সেখানে আমলা বসায় দিছে এই সরকার। তা আমলা প্রিয় সরকার তো সব সরকার, তো তাহলে সেখানে আপনি বিকেন্দ্রীকরণ করবেন কেমনে? নির্বাচনে ধরেন নির্বাচন কমিশনের কিছু অফিসার আছে যাদেরকে রিটার্নিং অফিসার করা যায়, সরকারি কলেজ বিসিএস অনেক জায়গায় আছে, তাদেরকে রিটার্নিং অফিসার করেন। আর আর্মিকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, তাদেরকে যদি আপনি সব সারা দেশে না দিয়ে যদি বিভাগওয়ারি নির্বাচনটা করেন, তারা নিরাপত্তাটা বিধান করবে। আমার ধারণা যে নির্বাচন অটোমেটিক সুষ্ঠু হবে, আমলার থেকে নির্বাচন থেকে বের করতে হবে। আরেকটি ভিন্ন প্রসঙ্গে প্রশ্ন করতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছেন আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ কি পরবর্তী নির্বাচনে যেতে পারবে? না, দেখেন এখানে দুরকম অপিনিয়নই আছে। ধরেন একটা রাজনৈতিক দল যদি বা ব্যক্তিরা, জনগণ যদি বলে অমুক দলকে ব্যান্ড করেন, এটা আমি মনে করি গণতান্ত্রিক, যদি আমরা গণতন্ত্রের পূজারী হই, গণতান্ত্রিক চর্চা করি, তাহলে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে থাকার কথা না। হ্যাঁ, আছে তো অনেক টেররিস্ট সংগঠন নিষিদ্ধ, বাংলাদেশে তো আছে, জেএমবি টেমবি আছে না, এটা তো আওয়ামী লীগ তো ওইভাবে টেররিস্ট না। 15 বছর ক্ষমতায় থাকে তারা যে ফ্যাসিস্ট আচরণ করেছে, ছাত্র জনতার আন্দোলনে তারা পালিয়ে গেছে। এখন তারা যে পালিয়ে গেছে, আপনি চিন্তা করেন, ছাত্র সংগঠন থেকে শুরু করে আওয়ামী সংগঠন, এই যে মানব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যেটা আছে, যে আপনি তো যিনি হুকুমদাতা, যিনি ঘটনা ঘটান, যিনি হুকুমদাতা, যিনি সহযোগী, তিনি সমর্থক, তাকেও সবাইকে বিচার করা যায়। তা আপনি বিচার করেন না, বিচার করলেই তো আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য। বিচারের আওতায় কারা আসছে আপনি মনে করছেন? সবাই কি আসছে? না, সবাই তো আসবে কেমনে? আপনি ধরেন সেনাবাহিনী প্রধান বলল যে 5ই আগস্টের পরে 926 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। এটা লিস্ট জানেন আপনি? আমি জানি 650 জনের কথা বোধহয় বলেছেন। 626 জন, 926 জন, সরি 926 জন। এবং উনি এ কথাও বলেছিলেন, যাদের বিরুদ্ধে মামলা হবে তাদেরকে আইনের কাছে সোপর্দ করা হবে। এখন এরপরে দেখা গেল যে অনেকেই এখানে সদরঘাটে পাওয়া যায়, অমুক জায়গা বস্তিতে পাওয়া যায়, তমুক জায়গা পাওয়া যায়, অর্থাৎ অনেকেই তখন টের পাইছে যে আমাদের তো কেস তো হবে, আমাদের ধরায় দিবে, সব ভেঙে গেছে। এখন ভারতে দেখা যায় সব আওয়ামী লীগের সংগঠক সব ভারতে মার্কেটে ঘোরে, পার্কে ঘোরে, দুবাইতে মার্কেটে ঘোরে। এরা গেল কিভাবে? সব সংগঠক আওয়ামী লীগের, কিন্তু যারা ধরা পড়ছে তারা কিন্তু সমর্থক ধরনের, হতে পারে মন্ত্রী, সমর্থক ধরনের। যারা সংগঠক এদের বলেন না একটা ধরা পড়ছে, ধরা পড়ে নাই তো, সব পালায় গেছে। তাহলে আপনিই বলেন যে তাহলে এখন যদি বলা হয় যে সেনাবাহিনী বলুক তাদের 926 জন গেল কোথায়, তারা তো বলছে, পাবলিকলি বলছে, সেনাপ্রধান সবাই শুনছে যে 926 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে, তাদেরকে হ্যান্ড ওভার করা হয়েছে। তাহলে যে কয়েকজনের বিরুদ্ধে কেস হয়েছে তারা কি এই কয়েকজন যারা গ্রেপ্তার হয়েছে, এই কয়েকজন? আরগুলো গেল কোথায়? তো সুতরাং এই জন্যই বলছি যে তারা, আপনি চিন্তা করেন, 5টা সিটিং জাজ ওখানে পালিয়ে গেছে, 20 জন ভিসি পালিয়ে গেছে, আরে বায়তুল মোকাররমের আপনার খতিব পর্যন্ত পালিয়ে গেছে। কি পরিমাণ অবস্থা পলিটিসাইজড করেছে। আমি তো জানি যে এই সব প্রাইভেট কলেজে পর্যন্ত টিচার সব আওয়ামী লীগ বানায় ফেলছে। আমরা এগুলো দেখতে পাচ্ছি প্রতিদিন। আমি আসবো আপনার কাছে। মীর নাদিয়া, আপনার কাছে জানতে চাই, যে বিষয়গুলো বলছিলেন যে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে অনেক ধরনের বিতর্ক রয়েছে, আওয়ামী লীগকে এখনও যাদের বিরুদ্ধে বলা হচ্ছে যে বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা যায়নি, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ কি পরবর্তী নির্বাচনে আসতে পারবে? আপনাদের সংস্কার কমিশন থেকে কি ধরনের পরামর্শ দেওয়া হবে?
দেখেন আমাদের সংস্কার কমিশনের এটা তো আমাদের আওতার বাইরে এই সমস্ত বিবেচনা। আমাদের বিবেচনা হচ্ছে যে আমরা এই প্রক্রিয়া প্রসেস যা যা আছে সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমরা সুপারিশ দেব যেটা নির্বাচন কমিশন বাস্তবায়ন করবেন। এখন এটার ভিত্তিতে কে আসবে কে না এই ব্যাপারগুলো কি আগামী নির্বাচনের জন্য চ্যালেঞ্জ বলে আপনি মনে করেন না? নিশ্চয়ই চ্যালেঞ্জ বলে মনে করলে মানে কি কি চ্যালেঞ্জ হতে পারে আপনাদের আগামী নির্বাচনে? আগামী নির্বাচনে দেখেন মানে চ্যালেঞ্জের কথা চিন্তা করতে গেলে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে এই যে সুপারিশগুলো যে দেওয়া হবে সেগুলোকে বাস্তবায়ন করতে হলে কিন্তু আমরা দু ধরনের সুপারিশ দেব। হ্যাঁ, এক ধরনের সুপারিশ হচ্ছে যে একদম বেয়ার মিনিমাম সুপারিশ যেগুলোকে ইমপ্লিমেন্ট না করলে একটা ফ্রি ফেয়ার নিরপেক্ষ ইলেকশন হওয়া সম্ভব না। আর কিছু সুপারিশ হবে মিডিয়াম টার্ম সুপারিশ। এই সুপারিশগুলো হচ্ছে যে মানে পরবর্তী সরকার এসে ওইগুলোকে ইমপ্লিমেন্ট করলে আমাদের নির্বাচনী সিস্টেমটা মানে আরও স্ট্রং হবে। তো এই পার্সপেক্টিভ থেকে আপনার যে সমস্ত মিনিমাম সুপারিশগুলো এগুলাকে বাস্তবায়ন করার জন্য একটা মানে প্রতিজ্ঞাবদ্ধ এবং কাজ চালানো এটা একটা নেক্সট নির্বাচন কমিশনের একটা বড় চ্যালেঞ্জ এবং তাদের এটা আজকে চ্যালেঞ্জ হিসেবে সেটাকে ইমপ্লিমেন্ট করতেই হবে। আর আরেকটা যেটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি এগুলা ভিত্তি থেকে যে আস্থার ব্যাপারটা, হ্যাঁ, গত 3 ইলেকশনে যে অবস্থা হয়েছে যে এখন নির্বাচন কমিশনের উপর কোনো আস্থাই নেই আপাতত। সুতরাং এই নতুন কমিশনের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে জনগণের সেই আস্থাটা ফিরিয়ে আনা এবং সেই আস্থাটা ফিরিয়ে আনার জন্য তাদেরকে দুটো জিনিস করতে হবে। একটা তো বললাম যে তাদেরকে এই সমস্ত সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তাদেরকে দেখাতে হবে যে ইলেকশন কমিশন স্বাধীন এবং দৃশ্যমানভাবে স্বাধীন। হ্যাঁ, এখন বিদ্যমান যে সমস্ত আইন আছে এই সমস্ত আইন এবং নীতিমালা বিধিমালা এগুলার পরিপ্রেক্ষিতে আপনার নির্বাচন কমিশনকে কিন্তু যথেষ্ট ক্ষমতা এবং স্বাধীনতা দেওয়া আছে এবং আমাদের সংস্কারের মাধ্যমে আরও বেশিও আসতে পারে। কিন্তু তারা যদি এই সমস্ত তাদের ক্ষমতাগুলো সঠিক সময়ে ব্যবহার না করে এবং ঠিকভাবে ব্যবহার না করে এবং ব্যবহার মানে করার জন্য তাদের যে মানে প্রতিজ্ঞা থাকতে হবে সেটা যদি না হয় তাহলে আপনি যতই মানে ক্ষমতায়ন করেন না কেন তাহলে তো আর মানে তারা এটা করতে পারছে না। সুতরাং এই স্বাধীনতাটা তাদেরকে একদম প্রুভ করতে হবে। তা আমার মনে হয় যে এইগুলা হচ্ছে গিয়া আপকামিং চ্যালেঞ্জ। আপনি একটা চমৎকার কথা বলেছেন যে নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা রাখতে হবে এবং নির্বাচন কমিশনে কারা আছে এটি বিশেষ গুরুত্বপূর্ণ জনগণের আস্থা রাখার ক্ষেত্রে এবং তারা কি ধরনের কাজ করছে। নির্বাচন কমিশন যখন গঠিত হলো তখন তো 10 সদস্যের একটা নাম গেল রাষ্ট্রপতির কাছে এবং আমরা জানি যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে নির্বাচন কমিশনারদের নিয়োগ দিয়ে থাকেন। বর্তমানে তো প্রধানমন্ত্রী নেই, তাহলে কি তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে নির্বাচনে যে 5 জনকে নিয়োগ দিয়েছেন তাদেরকে দিয়েছেন? আপনাদের ক্ষেত্রে তো কোনো মতামত ছিল না না, এ ব্যাপারে আমাদের কোনো মতামত ছিল না। আমি আপনাকে বলি যে নির্বাচন কমিশন নিয়োগের যে আইনটা আছে সে আইনে ডেফিনেটলি দুর্বলতা আছে এবং এই আইনকে আরও জোরদার করা সম্ভব এবং ওইটা সুপারিশ আমরা করছি। কিন্তু এই যে নতুন কমিশনটা এসছে যেহেতু আমাদের এই সরকারের প্রতি আস্থা আছে সুতরাং আমরা মনে করতে পারি যে এই মানে এই কমিশনের প্রতিও আমাদের আস্থা আছে। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে সার্চ কমিটিটা মানে গঠন করা হচ্ছে সার্চ কমিটিটা নিরপেক্ষ নির্দলীয় ছিল। সুতরাং আমরা ভেবে নিতে পারি যে এই ইলেকশন কমিশনও যে কাজ করার দরকার সেটা করতে পারবেন। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে কী করছে এবং কিভাবে করছে। হ্যাঁ, তারা যদি যে কথাগুলো বললাম তারা যদি জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে এবং তারা যদি সংস্কারগুলো করতে পারে তাহলে ইট ডাজ নট ম্যাটার কে কি করছে সেটা ইম্পর্টেন্ট। জি, অসংখ্য ধন্যবাদ। আমি পরে জানতে চাইবো যে জনগণের আস্থা ফিরিয়ে আনতে তাদেরকে আপনি কিছু বিষয় বললেন, আরও কি কি কাজ করা দরকার। এম এ আজিজ, আপনার কাছে একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো কিছু রাজনৈতিক দল নির্বাচন দ্রুত হওয়ার ক্ষেত্রে এক ধরনের চাপ দিচ্ছে এবং আমরা দেখলাম যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে তাদের রিপোর্ট দিবে তারপরে নির্বাচন কমিশন গঠনের আগেই নির্বাচন কমিশন গঠিত হয়ে গেল। এক্ষেত্রে কি আপনি মনে করেন যে রাজনৈতিক চাপে দ্রুত নির্বাচন কমিশন গঠিত হলো? চাপ তো ছিলই, তবে আমি বলবো যেহেতু আপনি প্রশ্ন তুললেন আমি ওনার কথা শুনছিলাম আপার কথা, তো ওনারা ধরেন বদিউল আলম মজুমদার, তোফায়েল আহমদ আছে ওনাদের কমিশনে, ওনারাও তো আছেন এবং আমাদের পরিচিত ডাক্তার জাহিদ ইয়ংদের মধ্যে আছে।
নির্বাচন এই কমিশনটা যথেষ্ট। ওনারা যদি ওয়েবসাইটে নাও দিত, হয়তো বলতো, কাউকে জিজ্ঞেস করলো না, ওনারাই যথেষ্ট সংস্কার করতে। আমরা এই দেশের জনগণ যারা মোটামুটি সচেতন বুঝে ফেলছে নির্বাচনে ঘাপলা কোথায়। ঘাপলা ফ্যাসিস্ট সরকার একজনের হাতে সব ক্ষমতা চলে গেছিল, এই সংবিধান দিয়েছিল। সেই সংবিধানের অধীনে এই অন্তর্বর্তীকালীন সরকার ওত নিয়েছে এবং বঙ্গভবনে গিয়ে এই প্রেসিডেন্টের কাছে ওত নিয়েছে। সেখানে আমিও দাওয়াতি ছিলাম। সেখানে তো সংবিধানকে সমুন্নত রাখার ওত নিয়েছে। তাহলে আমি যদি বলি যে এই সংস্কার কমিশন কেন দরকার, কোন আইনে হলো? যেমন ইলেকশন কমিশন সার্চ কমিটি করেছে, এই সংবিধান অনুযায়ী করেছে, আইন অনুযায়ী করেছে। সার্চ কমিটিতে 500 জনের নাম আসছে, কেউ জানে? 10 জনের, এটা ছোট করে 10 জন করা হয়েছে, কেউ জানে? কেউ জানে না, ওনারাও জানে না, কেউ জানে না। এই 10 জনের ভিতরে আগের মতো করে ওই একজন নারী আর 4 জন আমলা, সব আমলা, এর বাইরে বাংলাদেশে কোনো লোক খুঁজে পাওয়া যায় নাই। কেমনে হইল? আমার কাদেরকে নিয়ে নির্বাচন কমিশন? যে কেউ হতে পারতো, যোগ্য ব্যক্তি। উনি কমিশনে আছে, উনি হতে পারতো না? উনিও তো নারী, ওনার চোখে দেয়, ওনাকে ওনার মতো হয়তো আরেকজন থাকতে পারতো না। ওই যে আমলা, একজন মহিলা দেখতে হবে, তো সেটাও আমলার মধ্যে হতে হবে। একজন মিলিটারি আমলা, একটা মাঠ পর্যায়ের জজ থাকবে। আমি একটু আপনাকে থামাবো। প্রিয় দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্টে আমরা আছি ফেসবুক এবং ইউটিউবে অনলাইন স্ট্রিমিংয়ে। আপনারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত থাকুন। আপনি বলছেন না, এই জন্যই আমি বলছি, এখানে কিন্তু এই আগের মতো সংশয় সন্দেহ রয়ে গেল। কারণ আগেও কিন্তু ওই 10 জনের নাম জানি না আমরা। যখন আওয়ামী লীগ সরকার যখন লাস্ট ইলেকশনের জন্য যে এই আইনে সার্চ কমিটি, তারপরে 10 জন, তারপরে কমিশনের 5 জন, কেউ জানতো না। এবারেও কেউ জানে না। গতবারও তারা একজন নারী রেখে 5টা আমলা বাইসে বার করছে, এবারেও তাই করছে। হ্যাঁ, এখন আপনারা তো বিশিষ্ট সাংবাদিক, আপনারা কি জানতে চেয়েছেন কারো কাছে? জানতে চাইবো কেন? 10 জনের জানতে চাইবো কেন? কথার কথা অনেকেই জানতে চাইছে। এই যে আমি এখন জানতে চাইতেছি, 10 জন এখনো ব্যাকেটটাই বার করেন না, পুরনটাই বার করেন। এই 10 জনের থেকে বেশি 5 জন করছি, করেন। 500 জনের নাম তালিকা তো পাবলিক দিছে, রাজনৈতিক দল দিছে, সেটা পাবলিক তো সবাই জানে, তো বিক্ষিপ্তভাবে জানে। গোপনে কেন করলেন? গোপনে কেন সংবিধান অনুযায়ী করলেন? সংস্কার, নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য কমিশন করছেন এবং অনেক যোগ্য লোক দিয়ে কমিশন করছেন। এই কমিশনের রিপোর্টটা, খসড়া রিপোর্টটার জন্য অপেক্ষা করতে পারলেন না। এখন দোষ চাপাচ্ছেন যে রাজনৈতিক দলগুলোর প্রেসারে করা হয়েছে কমিশন নির্বাচনের যাত্রা শুরু করার জন্য। নির্বাচনের যাত্রা তাই রোডম্যাপটা দিয়ে দেন। আপনি রোডম্যাপ হাতে রেখে দেন না, 1 বছর, 1.5 বছর না দেন, 2 বছর দেন, 2 বছর না দেন, 2.5 বছর দেন। তারপরেও বলেন যে এটা খসড়া টাইম, যদি লাগে আরও 6 মাস বাড়াবো। কেউ না করবে না। তাহলে তো এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, কেউ বলতে পারবে না, আপনিও বলতে পারবেন না নির্বাচন কবে হবে, হবে কি হবে না। আবার প্রধান উপদেষ্টা ইন্টারভিউতে বলে যতটুকু সংস্কারে ঐক্যমত হবে অতটুকু নিয়ে নির্বাচনে যাব। হোয়াট ইজ দিস? এটা তো অর্থ বুঝলাম না। আবার যদি রাজনৈতিক দল সংস্কার না চায়, তাহলে সংস্কার ছাড়াই নির্বাচনে চলে যাব। তো তাহলে রোডম্যাপটা দেন না কেন? এটি করলেই তো হয় যে কেউ সংস্কারে না চাইলে এক্ষুনি নির্বাচন চাইব, আর যদি কেউ সংস্কার চায় যতটুকু এই, তাহলে এতদিনের ভিতরে দেব। আর সংস্কার করলে এই সংস্কার করতে চাইছি আমরা, সংস্কার করব ইলেকশনের সাথে রিলেটেড, ওইটুক করব, তাহলে তো সময় কমে আসে। করেন না আপনি সব সংস্কার তো পৃথিবী যতদিন থাকে, মানুষের বিজ্ঞানের উন্নয়ন যতদিন থাকবে ততদিন মনোজগতের পুরো পরিবর্তন হবে। বাংলাদেশ 53 বছর স্বাধীন হয়েছে, মনোজগতের পরিবর্তন হয়েছে তো আবার মনোজগতের সংস্কার হয়েছে। আমি চুরি করব, আপনি আইন করে কতদূর রক্ষা করবেন? মানুষের সাংস্কৃতিক মানও তো গণতান্ত্রিক করতে হবে, সৎ করতে হবে। এটা বিপ্লব হয়েছে বটে, গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লব তো হয় নাই যে 1 মাস 2 মাস কালচারাল বিপ্লব করে সবার মনোজগৎ চাপ দিয়ে ঠিক করে ফেলবেন, করেন নাই তো। এটার জন্য আরও 20 বছর লাগবে। একটা সরকার ক্ষমতায় থাকবে, মানবিক সরকার, গণতান্ত্রিক সরকার, সে একাধারে দেশ এবং জাতির স্বার্থে
গণতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়ন করতে থাকবে। মানুষ ওই প্রসেসে, যেমন প্রসেসে 53 বছরে মানুষ কলুষিত হয়েছে, মনোজগতের পরিবর্তন করেছে, ওই 53 বছর না হলে অন্তত 20 বছর একটানা এইটা চালাইতে হবে। আপনি স্পষ্টত বলতে চাচ্ছেন যে সংস্কার যদি রোড ম্যাপ দেওয়া হতো তাহলে রাজনৈতিক দলগুলো এই ধরনের অনেক কমতো। অসংখ্য ধন্যবাদ। আমি নাদিয়া আপনার কাছে জানতে চাই, যে বিষয়টি আগে বলে গিয়েছিলাম, নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, নিশ্চয়ই আপনারা এই বিষয়টি গুরুত্ব দিচ্ছেন এবং এর আগে আমরা দেখেছি 50টি সংরক্ষিত মহিলা আসন থাকে এবং এখানে এক ধরনের সিলেকশন হয় যেখান থেকে নেওয়া হয়। এটি কি আসলে রাজনীতিতে নারীর ক্ষমতায়ন বা তাদের অংশগ্রহণকে নিশ্চিত করে? এটা অ্যাবসলিউটলি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে নারীর অংশগ্রহণ রাজনৈতিক প্রক্রিয়ায় আমাদের দেশে মানে এইটা একটা জায়গা যেখানে আমাদেরকে আরও বেশিভাবে মানে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে এবং মিনিংফুল, হ্যাঁ, কোয়ান্টিটি ওভার কোয়ালিটি, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, এরকম টাইপের। তো এখন যে কারেন্ট প্রসেসটার কথা আপনি বললেন যে 50টি সিট আছে যেখানে একটা সিলেকশন প্রসেস হয়, এখানে দুটো প্রবলেম আছে। একটা প্রবলেম হচ্ছে যে যেহেতু নারীদের এখানে মানে একটা সিলেকশন, এটা কোনো যোগ্যতার ভিত্তিতে না, সুতরাং তাদের রোলটা অনেকটা মানে অলংকারিক, হ্যাঁ, সুতরাং কোনো তাদের কি করা হতো, পছন্দের প্রার্থীকে নিয়ে এসে বিভিন্ন রকম ভাবে নেতার বউরও বানায় দিচ্ছে, নেতার মেয়েরও বানায় দিচ্ছে, মানে কোন রকম যোগ্যতার ভিত্তিতে আসে না। আর আরেকটা যেটা এখানে সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে কোনো রকম নারী নেতৃত্ব গড়ে ওঠে না রাজনৈতিক অঙ্গনে। সুতরাং এইখান থেকে আমরা কিন্তু মানে অনেক মানে অংশীজনদের কাছ থেকে আমরা অনেক রকম মানে ফিডব্যাক পাচ্ছি এবং একটা প্রথার ব্যাপারে যেটা আমরা খুব স্ট্রংলি শুনছি এবং অনেক শুনছি, সেটা হচ্ছে একটা ঘূর্ণায়মান পদ্ধতি। এটা যদি আমি একটু এক্সপ্লেইন করি, ধরেন মনে করেন আপনি কথা বললাম যে সংসদে ধরেন 400টি আসন আছে, 400টি আসনের মধ্যে 100টি আসন হচ্ছে গিয়ে এই আসনগুলোতে ডিরেক্ট ইলেকশন হবে, কিন্তু এই আসনগুলোতে শুধু নারীরাই প্রতিযোগিতা করবে, সুতরাং সমস্ত পার্টি থেকে শুধু নারীরাই দাঁড়াবে এই 100টা সিটে। সুতরাং এবং এই কোন 100টা, লটারির মাধ্যমে 100টা। তাহলে কি হলো, ওই 5 বছরে আপনার নারীরা প্রতিযোগিতা করে আসছে এবং ডিরেক্টলি ইলেক্টেড হচ্ছে। রাজনৈতিক দলগুলো কি সেগুলো মেনে নেবে? তারপর আমি আসনে মনে করি পরের 5 বছরে, আমি প্রশ্নটি শেষ করি, একটি আসনে ধরুন একজন পুরুষ প্রার্থী আছে, সে 30 বছর ধরে রাজনীতি করে, এবারে হচ্ছে লটারিতে আসলো একজন নারী প্রার্থীর নাম, সেটা তো মেনে নিবে না। না, ওই লটারি না, আমি আপনাকে বলছি লটারিটা হচ্ছে যে মনে করেন যে 400 কথা বলছি 400টা আসন আছে, 400টা আসনের মধ্যে কোন 100টা আসনে শুধু নারীরা প্রতিযোগিতা করবে, সেটা মনে করেন লটারির মাধ্যমে আমরা বললাম যে এই 100টা আসনে এই নির্বাচনে শুধু সব পলিটিক্যাল রাজনৈতিক দল থেকে শুধু নারীরাই দাঁড়াবে এবং তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে। তো এটাতে কি হচ্ছে, তারা ডিরেক্ট ইলেকশনে আসছে এবং তাদের নেতৃত্বটা গড়ে উঠছে। আর পরের ইলেকশনে আরও 100টা, তার মানে 20 বছরের সাইকেলে আপনার 400টা সিটেই ডিরেক্টলি নারীরা কোনো না কোনো টাইমে আসছে ডিরেক্ট ইলেকশনে এবং তারা নিজের প্রতিযোগিতা করে আসছে। এবং 20 বছর পরে আপনি যদি অ্যাসেস করে দেখেন তাহলে হয়তো দেখতে পারেন যে এই পদ্ধতি আর দরকার নেই, কারণ তখন নারী নেতৃত্ব এত সাস্টেনেবলি উঠে এসছে যে তখন হয়তো নর্মাল ইলেকশন করলেই হয়ে যায়। এটা কিন্তু খুব একটা প্র্যাকটিস, যেমন মানে ভারতের পঞ্চায়েত লেভেলে এবং মানে সাউথ ইন্ডিয়াতে এটা করেছে এবং ভেরি সাকসেসফুলি, হ্যাঁ। তো সুতরাং আমরা এইটার একটা জিনিস আমরা অনেক শুনছি অংশীদারদের এবং আমরাও অ্যানালিসিস করে দেখছি যে তাহলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কি নারীর আসন 50 থেকে বাড়িয়ে এটা বাড়ানোর কথা ভাবছে? আসনটা বাড়ানোর কথা বাড়তেও পারে, আবার মনে করেন আপনি 50টা দিয়েও করতে পারেন। 50টা দিয়ে যদি করেন তাহলে আপনার 300টার জন্য মানে 6টা সাইকেল লাগবে, হ্যাঁ, যে 50-50 করে 50 হতে পারে, আসন বাড়ে 400টাও হতে পারে, মানে যে কোনো কিছু। আমরা এখন ওই স্টেজে যে অ্যানালিসিস করে দেখছি যে কোনটা সুপারিশে দিলে ভালো হয়। আপনারা অনেকগুলো বিষয়ে কাজ করছেন, বোঝা যাচ্ছে আপনাদের কি কি কাজ বাকি রয়েছে সেটি আমি শুনবো। আপনার কাছে জানতে চাই, বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে কলেজগুলো, একটি কলেজ তিতুমির কলেজ, তারা বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। গতকালকে আমরা দেখলাম, গত পরশুদিন এক কলেজের ছাত্ররা যে আরেক কলেজে মারামারি করছে এবং সে কি বিভৎস চিত্র আমরা টেলিভিশনগুলোতে দেখলাম। মানে ছাত্ররা হঠাৎ এরকম উত্তেজিত হয়ে গেল। হ্যাঁ, প্রশ্ন দুইটা, একটা হলো কলেজ বিশ্ববিদ্যালয় চাই। আমি বিশাল করে সমকালে লিখেছি, ফার্স্ট পেজে আমার ছবি দিয়ে ছাপা হয়েছে।
বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা চতুর্থ শিল্প বিপ্লবে অটোমেশনের যুগে একদমই অচল। সারা পৃথিবীতে এখন রোবট অপারেশন করে, রোবট কাজের বিকল্প রোবট হচ্ছে, আইওটি সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, দিস অ্যান্ড দ্যাট। সুতরাং আপনার এই বিজ্ঞান মনস্ক আমাদের প্রবাসে প্রায় 1.5 কোটি লোক থাকে। এই 1.5 কোটি লোক আগামী 10 বছর পরে কেউ নেবে না, কারণ সব তো অটোমেশনে গেছে। আমি তো বিদেশে যা কিছুদিন আগে যা দেখলাম যে আমাদের দেশে, আমার কাছে মনে হয় যে আমাদের সরকার অনেক রিকোয়েস্ট করে এই লোকগুলোকে পাঠায়। এখনই প্রয়োজন নেই, কারণ সবাই তো দেখছি অটোমেশনে কাজ হচ্ছে সব। আমাদের দেশে গার্মেন্টসেও কিন্তু রোবট ঢুকে গেছে, এটা হলো একদিক। 2 নম্বর হচ্ছে এই যে ধরেন এখান থেকে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ থেকে চলে গেছে সেই আপনার যাত্রাবাড়ি, ওখানে যা কলেজে একটা ছাত্র মারা গেছে, তাদের অভিযোগ যে ভুল চিকিৎসার কারণে মারা গেছে। আমি মানলাম, তার জন্য মামলা, কম্পেনসেশন ইত্যাদি। জীবন্ত বিকল্প আর একটা জীবন্ত দিতে পারবে না, মানুষ মরণশীল, হয়তো মরবে। আমি এটা বলতে চাচ্ছি না, সেন্সিটিভ ইস্যু, কিন্তু আমার বক্তব্য হচ্ছে মারামারিটা এইভাবে বিভৎস মারামারিটা দিন করে তারিখ দিয়ে এই ছাত্ররা মারামারি করার সুযোগ পেল কেন? এখানে হচ্ছে মানুষের, আমার মনে হয় ছাত্র জগতের, মনোবল জগতে ওই যে 2 মাস আন্দোলন করছে, 5ই জানুয়ারিতে, 5ই আগস্টে যে ফেসিবাদী 15 বছরের যে দরজাল সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে, ওইটা তাদের ভিতরে কাজ করতেছে। যে কারণ সরকার অ্যাসার্ট করে না, আইন শৃঙ্খলা বাহিনী অ্যাসার্ট করে না, সুতরাং তারা এখন আজান দিয়ে ডেট করে 24 ঘন্টা ডেট দিয়ে ঘোষণা দিয়ে ওই কি মেগা সানডে ঘোষণা দিয়ে চলে গেছে। ওখানে 3 ঘন্টা পরে পুলিশ গেছে। ছাত্ররা সরকারের নিয়োগকর্তা, এই জন্য কি সরকার একটু নীরব আছে? না, সরকার নীরব নাই, প্রতিবাদ করেছে। কিন্তু আমি যেটা বললাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ট্রমাটাইজ আগেই বলছি, তারা তো আগে যা এটা করতে হলে তো টিয়ার গ্যাস মারতে হবে, সাউন্ড গ্রেনেড মারতে হবে, কাঁদানে গ্যাস ছাড়তে হবে, তখন দিলে তো যে টিমটা যাবে ফ্যাসিবাদের দোসর, জেলখানায় ঢুকা। তাদের এই ট্রমার থেকে বের করতে হবে না, বের করার তো পুলিশ বিকল্প। আপনার ধরেন যারা আন্দোলন করেছে, আমি অনেক জায়গায় বলেছি, যারা আন্দোলন করেছে গ্রামের ছাত্ররাও ছিল, অনেকে এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস। প্রথম ধাক্কাই এসে যান বের করা উচিত ছিল প্রায়োরিটি কোনগুলি, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী। আপনার আইন শৃঙ্খলা বাহিনীতে শর্ট ট্রেনিং 1 মাসের, আর্মিতে আপনার অফিসার নেয় না শর্ট কোর্স 6 মাসের ট্রেনিং দিয়ে, আপনি পুলিশ বানাইতে 1 মাসের ট্রেনিং দিয়ে হতে পারতো না, আপনি এই গ্যাপটা পূরণ করতেন। 2 হচ্ছে আপনি 1 মাস চলে গেল, এখনো ফ্যাসিবাদের দোসর বা দুর্নীতিবাজ বা কে গুলি করেছে, হত্যা করেছে, তাদের বের করতে পারলেন না। তাদেরকে কাউকে রিটায়ার করে বাড়িতে পাঠিয়ে দেন, আর যারা গুলি করছে, হত্যা করছে, দুর্নীতি করছে, জেলে পাঠিয়ে দেন, দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলে যে কয়েকটা থাকলো, এ কয়েকটা তো আপনার অন্তত পক্ষে শক্তি পেল যে আমার অন্তত পক্ষে আর ফ্যাসিবাদী দোসর বলবে না, আমি মুক্ত। ততক্ষণ এটা না করা হবে, এই ট্রমাটাইজ থেকে পুলিশ মুক্ত হবে না। সুতরাং এই জন্য বলছি, আর প্রশাসন তো আমি বললামই বিকল্প চিন্তা করছে না। সেই ব্যাপারটি আমি আগেই শুনলাম। আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই, আমরা নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলছিলাম, আপনি কি মনে করেন নির্বাচনের ব্যাপারে কোন সুনির্দিষ্ট আপনার সংস্কারগুলো প্রয়োজন এই মুহূর্তে? না দেখেন, মূলত সংস্কারের ব্যবস্থাটা দরকার হচ্ছে যারা নির্বাচনটা, ইলেকশন কমিশন যাদেরকে দিয়ে নির্বাচনটা অনুষ্ঠান করবে, সেই লোকগুলো আগে প্রকৃত লোক লাগবে। আপনার সৎ লোক যদি, অর্থাৎ সৎ লোক মানে কি, ধরেন বায়াস না, পলিটিক্যালি বায়াস না, এমন লোক দিতে হবে। আপনি যদি শুধু প্রশাসন ক্যাডারের উপর নির্ভর করে থাকেন, তাহলে ইলেকশন কমিশন যতই নিরপেক্ষ হোক না কেন, 5 জন ব্যক্তি আপনার সারা দেশ তদারকি করা সম্ভব না বাস্তবে। আবার যদি সরকার রশি টানে, সরকার হয়তো অন্তর্বর্তীকালীন সরকার এটা টানবে না আমার ধারণা, তারা নিরপেক্ষ নির্বাচনে যা ফল হয় তাদের তো লাভ লস নাই, তারা তো নির্বাচনও করছে না, সুতরাং তারা করবে না। কিন্তু আপনি এই প্রশাসনটার তো যারা নির্বাচনটা করবে অনুষ্ঠান, সেখানে তো আপনি নিরপেক্ষ লোক দিতে হবে। সেখানেই আমি বলছি যে পুলিশের যেহেতু ট্রমাটাইজ, পুলিশ এখন ঠিক করা সম্ভব কিনা জানি না, কতদিন পরে নির্বাচন হয়, নিরপেক্ষ পুলিশ লাগবে, সাপোর্টিং আপনার লাগবে, আর্মিকে ডিপ্লয় করেন, আর নির্বাচনী ব্যবস্থা ভাগ করে দেন।
এই 10 কোটি লোকের ভোট একবারে হলে নিরপেক্ষ আমরা তো করা এগুলো খুবই জাতীয় কঠিন। নির্বাচন নিয়ে কথা বলছি, এর বাইরেও তো আমাদের 5টি নির্বাচন হয়ে থাকে, স্থানীয় পর্যায়ে নির্বাচন হয়ে থাকে। সেই স্থানীয় নির্বাচনটিকে আগে করা জরুরি নাকি জাতীয় নির্বাচনগুলো আগে করা জরুরি? জাতীয় না, নির্বাচন আগে জরুরি। জাতীয় নির্বাচন শোনেন, আমরা কিন্তু এখনো কিন্তু আমেরিকার মতো ধনী হই নাই, সিঙ্গাপুরের মতো ধনী হই নাই, জাপানের মতো ধনী হয়নি। একবারের নির্বাচন তো হইতে পারে, হওয়া যাবে না কেন? আপনি একটা ডিভিশন একবারে নির্বাচন করলেন, একবারে একটা ব্যক্তি সব ভোট দিয়ে আসলো, সমস্যা, খরচ তো কমলো। একটা নির্বাচনে তো কত কোটি টাকা লাগে। তো আপনি এটা কারণ ওখানে কিন্তু প্রফেসর তোফায়েল আহমেদ আছে, সে কিন্তু ওই ইয়েতে বিশেষজ্ঞ, আপনার ওই লোকাল গভর্নমেন্ট ইলেকশনে। বদিউল আলম সাহেব তাই, দুজন তো বিশেষভাবে বিশেষজ্ঞ। তারা তো একবারে নির্বাচন করা, এইটা আমাদের দেশের অর্থনৈতিক কাঠামো এবং আপনার ধরেন এই যে আপনার জনবল যে নির্বাচনে লাগে, সেক্ষেত্রে আপনি, আমার মনে হয় একসাথে দেশে না, একটা করে ডিভিশন একসাথে সবগুলো নির্বাচন আয়োজন করা ভালো। তবে এখানে একটু কথা আছে, হয় কি এটাকে সবগুলো নির্বাচনকে একই সময় টেনর ট্যাগ করতে হবে, নাহলে মিলাতে পারবেন না। ওখানে 2 বছরের এইটা টার্ম, এখানে ইলেকশন জাতীয় নির্বাচন 5 বছর হলে মিলবে না। সব নির্বাচনের টেনরটা এক হতে হবে, 4 বছর করেন, 5 বছর করেন। হ্যাঁ, 4 বছরের নিচে তো আর জাতীয় নির্বাচন করা যায় না, এই প্র্যাকটিসটা আছে। 5 বছর আমরা একটু বেশি আছি। সংস্কার কমিশনের মীর নাদিয়া, আপনার কাছে জানতে চাই, এরকম কোনো আপনারা সংস্কারের কথা শুনেছেন কিনা যে সকল নির্বাচনগুলোকে এক করে করার ব্যাপারে কোনো ভাবনা আছে কিনা আপনাদের? আমরা অ্যাকচুয়ালি অনেক কিছুই শুনছি, এটা অফকোর্স অনেকজনের কাছ থেকে এসছে একসাথে করার, কিন্তু আরেকটা যেখানে আমরা জোরদার শুনছি সেটা হচ্ছে যে অনেকে চাচ্ছেন যে মানে এই স্থানীয় নির্বাচনটা এই জাতীয় নির্বাচনের আগে হোক, হ্যাঁ আগে হোক, তারপরে জাতীয় নির্বাচনটা হোক, এটাতে তাহলে আমাদের ইলেকশন কমিশনও একটু ইউজ টু হবে প্রসেসে, তারপরে তারা জাতীয় নির্বাচনের দিকে এগোতে পারবে। তো এই সমস্ত স্থানীয় নির্বাচনের ব্যাপারে আরও কিছু টপিক যেগুলো খুব মানে মানে শুনছি, সেগুলো হচ্ছে যে ধরেন দলীয় বনাম নির্দলীয়, সংসদীয় বনাম রাষ্ট্রপতি পদ্ধতিতে, এই টাইপ অফ নারী তৃতীয় অংশ, এই বিভিন্ন ব্যাপার আছে। কিন্তু টার্মের ব্যাপারে এই দুটো জিনিসই যে একসাথে বনাম, কিন্তু বেশিরভাগ যে জায়গা থেকে যেটা শুনছি সেটা হচ্ছে গিয়া যে তারা চায় মানে সংসদীয় নির্বাচনের আগে হোক, মানে জাতীয় নির্বাচনটি আগে হোক, পরবর্তীতে স্থানীয় নির্বাচন আগে হোক, তারপরে জাতীয় নির্বাচন। তবে আমি একটু বলি, স্থানীয় নির্বাচন হলো একদম গ্রাসরুট লেভেলের নির্বাচন। এই নির্বাচনে যদি ধরেন এর পরপরই জাতীয় নির্বাচন হয়, এই নির্বাচনে যে দল মেজরিটি পাবে, এটা তো হিসাব হবে, অমুক পার্টির এত চেয়ারম্যান, অমুক পার্টির এই তখন এইটা কিন্তু জাতীয় নির্বাচনে ইনফ্লুয়েন্স করবে। আমার বক্তব্য হলো জাতীয় নির্বাচনটা সরকার, দেশ চালাবে, সুতরাং জাতীয় নির্বাচনকে ইনফ্লুয়েন্স করে এমন কোনো নির্বাচন আগে হওয়া উচিত নয়। কারণ জাতীয় নির্বাচন আগে হওয়ার পরে লোকাল গভর্নমেন্টও যদি হয় তাও একটা কথা, কিন্তু লোকাল গভর্নমেন্টের তো আর দেশ চালায় না, সরকার তো দেশ চালায়। আমি একটু ক্ল্যারিফাই করি এখানে যে এটা আমরা অংশীজনদের কাছ থেকে শুনছি, এটা আমাদের সুপারিশ না, আমাদের সুপারিশ না, কারণ আমাদের সুপারিশ এখন আমরা এ ব্যাপারে কিছু বলছি না। কিন্তু অংশীজনদের কাছে, যেমন আজকে আমাদের একটা খুব ইন্টারেস্টিং কনসালটেশন এবং ছিল হচ্ছে গিয়া ছাত্রদের সাথে, হ্যাঁ এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের সাথে, এবং সেখানে অনেকগুলো বিষয় উঠে আসছে। এটা একটা বিষয় ছিল যে তারা বলেছে যে আগে হলে মানে ভালো হয় স্থানীয় নির্বাচন। জি, অনেক ধরনের আপনারা সংস্কারের বিষয়ে অনেক ফিডব্যাক পাচ্ছেন। এর পাশাপাশি আরেকটি জিনিস জানতে চাই যে নির্বাচনে অনেক অপরাধ হয়, এই অপরাধের অনেক সময় জবাবদিহিতা থাকে না, কিংবা জবাবদিহিতাগুলো কিভাবে হবে সেটিও একটি বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে দল হচ্ছে ক্ষমতায় আসে, আমরা দেখেছি যে তারা হচ্ছে এক ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা চালায় যারা নির্বাচন ব্যবস্থা নিয়ে। এই সব কিছু নিয়ে আপনাদের সংস্কার কমিশন থেকে কোনো মতামত থাকবে কিনা একটু ছোট্ট করে যদি আমাকে বলেন। দেখেন, নির্বাচনী অপরাধ এবং নির্বাচনী অভিযোগ ব্যবস্থাপনা একটা বিশাল জায়গা, হ্যাঁ, এবং
খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমপ্লেক্স একটা জায়গা। আমরা গত সমস্ত নির্বাচনে দেখেছি যে সমস্ত নির্বাচনে অপরাধ হয়েছে তার কোনো জবাবদিহিতা ছিল না, তার কোনো রকম সেই সমস্ত মানে কোনো রকম অপরাধের কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা ছিল না। তো এখন আমরা এই পর্যায়ে যেটা করছি যে সেটা হচ্ছে মানে কমপ্লেক্সিটিটা আসলে দুটো জায়গা থেকে। একটা হচ্ছে যে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে নির্বাচনী অপরাধ আপনার হয় মানে ইন্ডিভিজুয়াল পার্সন লেভেলে, প্রার্থী রাজনৈতিক দল লেভেলে, তারপর হচ্ছে কি যারা নির্বাচনী কর্মকর্তা আছে তাদের লেভেলে, তারপরে হয় হচ্ছে কি আপনার আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন এই একটা ক্যাটাগরি, এবং সর্বশেষ ক্যাটাগরি হচ্ছে কি যারা পলিসি মেকার এবং উচ্চ পদস্থ কর্মকর্তা তাদের দেখবে। এই প্রত্যেকটা ক্যাটাগরিতে আবার দেয়ানি এবং ফৌজদারি দুই রকম টাইপের অপরাধ আছে। হ্যাঁ, তো এই সমস্ত একটা প্রপার ম্যাপিং এবং আন্ডারস্ট্যান্ডিং যেগুলো কি হয় এবং কি ক্যাটাগরি আছে সেটা একটা বড় জায়গা। আর আরেকটা বড় জায়গা হচ্ছে যে মানে আমরা দেখছি যে আমাদের এই যে সমস্ত নির্বাচনের মধ্যে মানে অভিযোগগুলো যেগুলো আসছে সেগুলোর নিষ্পত্তিটা খুব মানে ধীরে ধীরে হয়। এরকমও ঘটনা আছে যে সমস্ত মামলা দায়ের করেছে সেটার মানে নিষ্পত্তি হয়েছে যে একেবারে পরে 2টা ইলেকশন পরে। সুতরাং এখানে এইটাকে কিভাবে জিনিসটাকে ফ্যাসিলিটেট করা যায়, মানে অনেক রকম চিন্তা আছে যে সমস্ত মানে নির্বাচনী যারা মানে মাঠ পর্যায়ে দেখেন তাদেরকে সেই সমস্ত টিমকে কি আরও ক্ষমতায়ন করা দরকার। নির্বাচনী ট্রাইব্যুনাল, ইলেকট্রাল ট্রাইব্যুনাল একটা অনেক দেশে আছে, হ্যাঁ, টেম্পোরারি ট্রাইব্যুনাল ভার্সেস মানে পার্মানেন্ট ট্রাইব্যুনাল, কিন্তু টেম্পোরারি ট্রাইব্যুনালের বেশি দেখা যায়। তো নির্বাচনী ট্রাইব্যুনাল যদি থাকে তাহলে তারা একদম ডেডিকেটেডভাবে মানে হাইকোর্ট থেকে স্পেশাল রুলস অফ প্রসিডিওর নিয়ে তারা এগুলোকে ডিল করতে পারে। আর যেগুলো হচ্ছে যে ফৌজদারি মামলা সেগুলো তো ক্রিমিনাল কোর্ট দিয়ে যেতেই হবে। সেখানে মনে করেন প্রসিকিউশনে অনেক দেশে দেখা যায় যে স্পেশাল ইলেকট্রাল সেল দেওয়া হয়েছে প্রসিকিউটরস অফিসে, যাতে তাদের মধ্যে যাতে মানে বার্ডেনটা না পড়ে, তারা নিজেরাই এই সমস্ত কাজগুলো করতে পারে। তো এরকম অনেক ব্যাপারে আমরা চিন্তা করছি, বাট এটা একটা বড় এবং ইম্পর্টেন্ট জায়গা। নিশ্চয়ই এগুলো আপনাদের মতামতের মধ্যে আমরা জি অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, ভীষণ কৃতজ্ঞতা আপনাদের প্রতি আমাদের আয়োজনে আসবার জন্য। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট আজকের মতো শেষ করছি। আমরা কথা বলছিলাম নির্বাচনী সংস্কার নিয়ে, পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা বুঝতে পারলাম যে নির্বাচনে বড়সড় ধরনের সংস্কার আসছে। সংস্কার কমিশন অনেক বিষয়ের দিকে দৃষ্টি দিচ্ছে, তারা জনগণ কি ভাবছে, জনগণের মতামতকে গুরুত্ব দিচ্ছে, আমাদের মতামতগুলো পড়ে দেখছে। পাশাপাশি নারীর ক্ষমতায়ন রাজনীতিতে এবং রাজনৈতিক দলগুলো তাদের অংশীজনরা কি বলছে, সব কিছু নিয়েই একটি বিশেষ সংস্কার আসছে আমাদের জন্য। আজকে আমরা নতুন যে নির্বাচন কমিশন তৈরি হয়েছে তাদেরকে নিয়ে কথা বললাম না, কারণ আমরা তাদের কার্যপদ্ধতি দেখব এবং অন্য কোনো আয়োজনে নিশ্চয়ই এ নিয়ে আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।